আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বরিশাল বোর্ড 2024-এর এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার তাহলে আমরা মূল পর্বে ফিরে যাই। এখন 1 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে কি 12 মিটার দীর্ঘ একটি মই দেওয়া থাকলে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদে স্পর্শ করে থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের এখানে থিটার মানটাকে বের করতে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের একটা মই হলো কি দেওয়ালের সাথে ঠেস দেওয়া একটি দীর্ঘ 12 মিটার একটা লম্বা, মনে করি চিত্রটা এরকম হবে, এই সমকোণী একটা ত্রিভুজের মতো চিত্র হবে। এখন হলো মইটা দেওয়ালের সাথে, মনে করে যে এটা হলো একটা দেওয়াল আর এই দেওয়ালের সাথে একটা মই দেওয়া আছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? 12 মিটার। এবং দেওয়াল থেকে কত মিটার? এই যে 6√3 মিটার দূরে, অর্থাৎ 6√3 মিটার দূরে যদি মাটি স্পর্শ করে অর্থাৎ বা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তারপর এই হলো ভূমি আর এটা হলো থিটা কোণ করে থিটার মান কত? তাহলে এটা এ, এটা হলো বি, এটা হলো সি। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে সূক্ষ্ম কোণের অপোজিট বাহুটাকে আমরা বলি লম্ব। তার মানে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি আর এসিটা হলো অতিভুজ। তো আমাদের এখানে থিটার মানটা যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে এই যে এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। ভূমি আর অতিভুজ অনুপাত দিয়ে আমরা কোণ কি জানি? তার মানে ভূমি বাই অতিভুজ আমরা জানি সেটা হলো কস। তা আমরা এখানে লিখতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো কত? 6√3 আর অতিভুজ হলো 12। যদি আমরা কাটাকাটি করি তো 6 দুগুণী 12, সুতরাং এখানে কত বলো? √3/2। কস কত ডিগ্রি মান? √3/2। তাহলে কস হলো 30 ডিগ্রি মান। উভয় পক্ষে থিটা ওঠা, কস ওঠা, তাহলে থিটা সমান হলো 30 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই একের সঠিক উত্তর হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আছে কতে, তাহলে আমাদের ক নাম্বারটা ফিল আপ করে দিলাম। কেমন? এরপরে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটি কি বলছে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এখানে যে কথাটা বলা হয়েছে যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? আচ্ছা, এখানে আমাদের প্রথমে যেহেতু বলা কত গুণ সেটা বলা হয়েছে, তাহলে আমরা দেখি যে এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এরকম একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। এবার বলা হয়েছে কি এই কর্ণের ওপরই আবার আর একটা বর্গক্ষেত্র, এরকম নিয়ে এই কর্ণের ওপর বর্গক্ষেত্র। তাহলে এখন এটা যদি এ হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার, অর্থাৎ 1 নাম্বার এই চিত্রটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। এবার এই কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? √2a। যেহেতু বর্গের একটা কর্ণের দৈর্ঘ্য যদি √2 হয়, যেহেতু এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অঙ্কিত বর্গক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য হবে সমান, অর্থাৎ হলো √2a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে আমাদের √2a এরপরে স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ, তার মানে আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। তার মানে অনুপাত হলে কি হবে? মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কোয়ার আর হলো এটার হলো কি 2a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কাটা, তাহলে হলো 1/2 এই 2। তাহলে এটার অর্ধেক, এটা 1/2 মানে কি? অর্ধেক। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 2-এর ক। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি প্রশ্নে চলে যাই, 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে পাই সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে আমাদের ব্যাসার্ধ জানা লাগবে। তো ব্যাসার্ধ জানার জন্য এখানে বলা হয়েছে যে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধির আমরা একটা সম্পর্ক তৈরি করব, 2πr সমান পাই। উভয় পক্ষে আমরা পাই উঠাই দিই, তাহলে এখানে হলো 2r সমান হলো 1।
এ পাশে কোনো কিছু নাই মানে 1 আছে, এখন হলো আর 2 গুণে আছে, এ পাশে গেলে ভাগে। তাহলে আমাদের এখানে আর এর মান কত পেলাম? হাফ। এই আর এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে পাই ইন্টু এই আর পরিবর্তন করে এই হাফ লিখবো, পাওয়ারের পাওয়ার। তাহলে সুতরাং কি হলো? এই হলো পাই, 1-এর পরিষ্কার 1 আর 2 দুগুণে 4, তাহলে কত হলো? পাই বাই 4। তা এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা 3-এর গ নাম্বারে আছে পাই বাই 4, তাহলে আমাদের 3-এর গ নাম্বারটা আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার 3-এর গ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে যাই 4 নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান। তো 4 নাম্বার প্রশ্নটা একটা বলা হয়েছে ঘনক। তো তোমরা ঘনক জানো যে ঘনক হলে ঘনকের 6টি বর্গাকার পৃষ্ঠ থাকে। তো এইখানে আমরা এটা একটা ঘনক মনে করো, এটা একটা ঘনক। ঘনকের 6টা বর্গাকার পৃষ্ঠ থাকে এবং 6টা বর্গাকার পৃষ্ঠের এক একটা বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে এরকম 6টা হলে কত হবে? 6a স্কয়ার। আচ্ছা, তাহলে এখন বলা হয়েছে কি যে 6a স্কয়ার, এখন বলা হয়েছে যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই কর্ণের দৈর্ঘ্য বলতে গেলে এই বরাবর, তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা পরে আসতেছি। একটা সম্পর্ক তৈরি করে একটা বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করি। যেহেতু আমাদের এখানে হলো কি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার, আবার হলো এখানে এটাও হলো ঘনকের ক্ষেত্রফল। একটা সূত্র থেকে আসছে আর একটা হলো প্রশ্ন থেকে। সূত্র থেকে আর প্রশ্ন থেকে আমরা সম্পর্ক তৈরি করব। তার মানে 6a স্কয়ার সমান হলো 150। এবার এখন আমরা এটা এখানে যে কাজ করব, a স্কয়ার 6 এখানে গুণে আছে, ভাগে দেব। তার মানে এখানে হবে 50 ভাগ 6। তো 6 দিয়ে যদি 150 ভাগ করি তাহলে আমাদের সেক্ষেত্রে হবে 25। ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করে নিবে। আর স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে রুট, 5 5 25। তাহলে এর দৈর্ঘ্য হলো 25। তাহলে এখন যদি আমার এই ঘনকের কর্ণের, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? কর্ণের দৈর্ঘ্য হলো কি √3a। তাহলে এ হলো একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তার মানে হলো কি 5√3। অর্থাৎ এ দিয়ে যদি আমরা এখানে যদি বসাই 5 ইন্টু এর ভ্যালু কত জানি আমরা? 5, এটা হলো 3। আচ্ছা, তাহলে কত হলো? 5√3। তাহলে আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা দেখি 5√3 কোনটার মধ্যে আছে? 4-এর গ নাম্বার। আমাদের সঠিক অ্যান্সার হবে 4-এর গ। এবার চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। তো 5 নাম্বার এখানে বলা হয়েছে কি একটি সমবৃত্ত বেলন ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা পরস্পর সমান। তার মানে সমবৃত্ত যদি বলা হয় এরকম একটা চিত্র। এখন এদের উচ্চতা আর এই ভূমির ব্যাসার্ধ আর উভয় কিন্তু সমান বলা হয়েছে। এটা কোথা থেকে পাইছি? প্রশ্ন থেকে। তার মানে কি বলা হয়েছে যে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা হবে সমান, এটা বলা হয়েছে। তাহলে বেলুনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমরা এখানে লিখতে পারি বেলুনটির, যেহেতু আগে দেওয়া আছে বেলুনটির সমগ্র তল, তাহলে এখানে লিখতে পারি বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল বাই বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের পরিধি 2πr, এটা হলো বৃত্তের পরিধি ইন্টু r+h। এবার শিক্ষার্থী বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 2πr/h আর 2πr/h কাটা, তাহলে এখানে থাকলো কত? r+h/h। আচ্ছা, আর সমান কত জানি? h। তাহলে আর পরিবর্তন করে লিখবো h, যেহেতু আর সমান আমাদের ভ্যালু জানা আছে, তাহলে আমরা জানা মানটা এখানে বসায় দেব। তাহলে h+h/h, তাহলে এখানে হলো কত? 2h/h। এটা কাটা, তাহলে এখানে থাকলো হলো 2/1। নিয়ে হরে কোনো কিছু নাই, মানে 1 আছে। তো কোনো ভগ্নাংশে যদি ভগ্নাংশকে আমরা
অনুপাতে রূপান্তর করতে পারি, তো 2:1। তাহলে আমাদের এখানে 5 শিক্ষার্থী বন্ধুরা 5-এর সঠিক অ্যান্সার হবে 2:1, অর্থাৎ খ নাম্বার। এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে কোনটি, আচ্ছা, নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি জানা প্রয়োজন। তো ধাপ বিচ্যুতি আমাদের গড় নির্ণয়ের জন্য প্রয়োজন, আর অন্য কিছুর জন্য আমাদের ধাপ বিচ্যুতির প্রয়োজন নাই। তার মানে এখানে হলো 6-এর সঠিক অ্যান্সার হলো ক। এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে 12 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, তো মৌলিক সংখ্যাগুলো আমরা দেখি, যেমন 13কে 13 দ্বারা আর অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না এরকম সংখ্যাগুলো, যেমন 13কে 1 এবং 13 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না এরকম সংখ্যাগুলোই মৌলিক। তাহলে 13 একটা মৌলিক, 13 পরে কত মৌলিক, 17 একটা মৌলিক। তারপরে মৌলিক হলো 19, তারপরে মৌলিক হলো 23, তারপরে মৌলিক হলো 29, তারপর মৌলিক হলো 31, আর এরপরে মৌলিক হলো 37, তারপর হলো 41, তারপর হলো 43। দেখো শিক্ষার্থী বন্ধুরা ওখানে বলা হয়েছে আমাদের 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিচের মধ্যক নিচের কোনটি। তার মানে এখানে আমরা দেখি যে এগুলো মৌলিক, যেমন 17কে 1 আর 17 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এর গুণনীয়ক হলো 2টা। তাহলে এইরকম সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। তো আমাদের এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে 12 থেকে 45। তাহলে আমরা 12 থেকে 45-এর মধ্যে যেগুলো মৌলিক পাইছি সেগুলো লিখছি। তার মানে আমরা এখানে উভয় পক্ষ থেকে আমরা বাদ দেব, এই 13 আর 43 বাদ, বা 17 আর 41 বাদ, 19 আর 37 বাদ, তাহলে এখানে হলো 23 আর 31 বাদ, তাহলে মাঝামাঝি পদটা পাওয়া গেল কত, 29। তাহলে আমাদের 7-এর সঠিক অ্যান্সারটা হবে 29, 7-এর খ নাম্বার। কেমন? এরপরে আমরা দেখি নিচের হলো কি আমাদের প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে 8 নাম্বারটা। তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে প্রচুরক হলো সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থান করবে সেটাই হলো প্রচুরক শ্রেণী। তার মানে এখানে আছে 5, এখানে আছে 8, এখানে আছে 10, এখানে আছে 12, সর্বোচ্চ গণসংখ্যা এখানে আছে। তার মানে প্রচুরক শ্রেণী হলো আমাদের এখানে লিখতেই পারি যে প্রচুরক, এটা না কত নাম্বার, 8 নাম্বার। প্রচুরক শ্রেণী 51 থেকে 60। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো যে এলটা কি, এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে হলো এখানে হলো 51 প্লাস, আচ্ছা F1টা কি, F1টা হলো প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যা যদি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, তাহলে 12 থেকে 10 বাদ দিলে কত, 2, তাহলে এই F1 এর মান হলো 2, আর এখানে হলো 2 প্লাস F2। এখন হলো কি প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণী পরের শ্রেণী তো নাই, তাহলে আমরা কি ধরবো, যেহেতু আমাদের পরের শ্রেণী নাই তাহলে পরের শ্রেণীটা 0 ধরবো, তাহলে কত হলো 12, তার মানে এখানে হবে 12। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এইচ নির্ণয় করব কি করে, এটা থেকে এটা পার্থক্য কত, 19, আর 19-এর সাথে আমরা ওই যে পরিসরে যেমন 1 যোগ করি, তাহলে 19 এখানে 30 থেকে যদি 21 বাদ দিই তাহলে মানে 30 থেকে 21-এর পার্থক্য কত, 9, তো 9-এর সাথে আমরা ওই পরিসরে যেমন 1 যোগ করি আমরা 1 যোগ করে দেবো, তাহলে 10। তাহলে আমাদের এইচ এর মান হলো এখানে কত হলো 10। তাহলে এখানে হলো 51 প্লাস 10 দুগুণী 20 ভাগ হলো 14, তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 52.42। যদি আমরা এই 52 সাথে যদি 20 ভাগ 14, 20কে যদি 14 দ্বারা ভাগ করে যে ফলাফল হবে সেটা যদি মোট করে দিই তাহলে আমরা এটা পাবো। তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নিও। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 8-এর গ। এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্ন এখানে পুনঃপুনিকের কথা বলা হয়েছে, তো আমরা 9 নাম্বারটা দেখি। 0.13 পুনঃপুনিক ভাগ 0.13
3 পূর্ণপণিক। তা আমাদের পূর্ণপণিক উঠানোর নিয়ম হলো আমরা জানি যে দশমিক পূর্ণপণিক উঠায় দিয়ে প্রাপ্ত সংখ্যা হলো 13। পূর্ণপণিকের আগে আর দশমিকের পরে যদি পূর্ণপণিকের আগে আর দশমিকের পরে বা পূর্ণপণিকের আগে দশমিক উঠায় দিলে যে সংখ্যাটা পাওয়া যায়, পূর্ণপণিকের আগে দশমিক উঠায় দিলে 01, তার মানে 1 পাওয়া যায়। আর এখানে আমরা লিখব কি, কয়টা অঙ্কের পরে পূর্ণপণিক দেওয়া আছে? একটা অঙ্ক। আর পূর্ণপণিকের আগে আর দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে আর পূর্ণপণিকের আগে, অর্থাৎ দুইটার মাঝামাঝি অঙ্ক আছে একটা, এক ডিজিট, তার মানে এখানে হলো একটা শূন্য। ভাগ, এবার হলো কি, পূর্ণপণিক দশমিক উঠায় দিয়ে প্রাপ্ত সংখ্যা হলো 3। এবার কয়টা অঙ্কর পরে পূর্ণপণিক দেওয়া আছে? একটা অঙ্ক। আর পূর্ণপণিক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক নাই বা অঙ্ক নাই, এই জন্য আমাদের এখানে 0 হবে না। তাহলে আমাদের এখানে হবে কত? 12/90। আর এর ভাগটারে আমরা গুণ করে দিলে কত হবে? নিচেরটা উপরে যাবে, ওর উপরেরটা নিচে যাবে, 9/3। তো 9×10=90, আর 3×4=12, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে কাজটা করতে পারো, অর্থাৎ এটার গুণকে ভাগ করবে, করে শিফট দিয়ে এবিসি দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পেলাম? 2/5, উপরে 2 নিচে 5। তাহলে এরকম অ্যান্সারটা কোনটা আছে? 9-এর খ নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 9-এর খ নাম্বার অ্যান্সার হবে। এখানে বলা হয়েছে কোনটি সসীম সেট। সসীম সেট মানে কি? যেটা সীমানা নির্ধারণ করে দেওয়া থাকে, সেটা হলো সসীম সেট। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। তো সসীম সেট বলা হয়েছে, তাহলে এখানে বলা হয়েছে কি, x এর চেয়ে বড়। তাহলে x এর চেয়ে বড় হলো 2। এখন এইভাবে চলতে থাকবে, এটা কিন্তু শেষ সীমানা নির্ধারণ হয় নাই, সুতরাং এটা হলো সসীম সেট না, এটা অসীম সেট। এটাকে বলা হয়েছে কি, p/q আকারে অনেকগুলো পূর্ণ সংখ্যা তৈরি করতে পারি, তো এটাও একটা সুনির্ধারিত নয়, এজন্য এটা বাদ। তারপরে এইখানে আমরা দেখি এই y স্কোয়ারের চেয়ে 100 বড় আর y কিউবের চেয়ে 100 ছোট, তার মানে এটা হলো সুনির্ধারিত, তার মানে এটাই হলো সসীম সেট। তাহলে আমাদের 10-এর গ নাম্বার হলো সঠিক অ্যান্সার। কেমন? এরপরে আমরা চলে যাই 11 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, 11 নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করব। 11 নাম্বার এখানে হলো f(x) সমান 3/x + 1। এখানে ফাংশনটা দেওয়া আছে কি, f(1/x). তার মানে এই ফাংশনের x চলকের জায়গায় আমরা কি 1/x বসাবো, বসায় আমরা এই কাজটা করব। তার মানে এখানে দেখা গেছে যে যেহেতু ফাংশন অফ 1/x, তাহলে আমরা এই x এর এই চলকটার মান আমরা 1/x ধরে নেব। যদি এখানে 2 থাকে তাহলে আমরা x চলকের মানটা 2 ধরে নেব। কেমন? তাহলে এখানে ফাংশন 1/x, এই চলকের পরিবর্তে আমরা 1 লিখলাম, যেহেতু ফাংশন 1/x দেওয়া আছে, তার মানে হলো 3, আর এখানে হলো x এর মান হলো 1/x + 1। এবার শিক্ষার্থী বন্ধুরা, নিচে x আছে, এটা উল্টায় উপরে দিয়ে দাও, তার মানে 3x, আর নিচে হরের 1 লেখা লাগে না, তারপর প্লাস হলো 1। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 11, 3x + 1, 3x + 1, তাহলে 11-র ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার হবে। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমস্যা সমাধানটি করব। তো 12 নম্বরে এখানে বলা হয়েছে কি, a + 1/a সমান হলো 3। এখন হরের লসাগু a। এখন এক সংখ্যা হলে সরাসরি গুণ a²। আর এটা কেমনে বুঝবো এক সংখ্যা? তাহলে এখানে আছে a একটা, আর এখানে উপর নিচে দুইটা, এই জন্য a দিয়ে a² আর প্লাস এতে কাটা, তাহলে এখানে 1 সমান হলো 3। এখন হলো কি a² + 1, এখন এটা কি 3 ভাগে আছে, ওই পাশে গেলে গুণে যাবে, তার মানে 3a। এবার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে যে কাজটা করব, এই প্রদত্ত রাশিটা আমরা উঠাবো, 2a, আর এখানে হলো 3a² - 2a + 3। তো এখানে 3a² আছে আর হলো 3 আছে, তো উভয়কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3a² + 3 সমান 3 3 9। তাহলে এখানে 3a² + 3, এটা সমান আমরা কি জানি? 3 3 9a, এটা সমান আমরা কত জানি? 9a। তাহলে এখানে লিখবো কত? 2a, আর 3a² + 3, 3a² + 3 সমান আমরা কত জানি? 9a। তো 9a - 2a। তো এখন যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় 2a, 9 থেকে যদি 2 বাদ দেওয়া হয়, তো
7a, এতে এতে ভ্যানিশ, তাহলে কত 2/7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটার সঠিক অ্যান্সার হবে 2/7, তার মানে 2-এর খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। কেমন? এবার শিক্ষার্থী বন্ধু আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাই। তো 13 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। তো 13তে একটা সরল মুনাফার দেওয়া হয়েছে। তো সরল মুনাফার সূত্র বা সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এটা হলো 13 নাম্বার। তো আই সমান পি আর এন, যেহেতু এন এর মান বের করতে হবে, তাহলে এন এটা আচ্ছা পাই আর গুণে আছে, পাশে আসলে ভাগে, তার মানে আই ভাগ পি আর। এবার শিক্ষার্থী বন্ধু আইটা কি সরল মুনাফা, তাহলে সরল মুনাফা কি, মুনাফা আসলে দেওয়া আছে 520 টাকা, সে থেকে যদি আসল টাকাটা দিয়ে দেওয়া হয়, মানে 400 টাকা আসল টাকা, তাহলে এখানে থাকবে 120 টাকা। তার মুনাফা পেলাম কত, 120 টাকা। যেহেতু মুনাফার আসল একত্রে দেওয়া আছে, সেখান থেকে যদি মুনাফা আসল টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে মুনাফা থাকবে। তাহলে পি হলো কত, 400 টাকা। তাহলে আর হলো কত, 5%, অর্থাৎ 5/100। তাহলে এখানে 5 আর নিচে 100 আছে, নিচে 100টা উল্টায় উপরে লিখে দিলাম। তো এখন আমরা যদি এই 0 0 0 0 কাটা, আচ্ছা এখন হলো কি 3 4 4 দিয়ে যদি এটার ভাগ করি, 3 4 12 আর 1 0 5 6 30, তাহলে আমাদের এখানে কয় বছর পেয়ে গেলাম, 6 বছর। তাহলে এন এর ভ্যালু হলো 6, 13 খ নাম্বার সঠিক অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 14 নম্বর প্রশ্নটি সমস্যার সমাধানটি করি। 14 নম্বর প্রশ্নটি এখানে যেটা বলা হয়েছে, নম্বর 1/5 ইনভার্স এক্স প্লাস 1 সমান হলো 625। কেমন? তো এখন আমরা এখানে যে কাজটা করব, 1 5, এখন মাইনাসটা যদি কমন নিই, তো যেটা মাইনাস থাকবে সেটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা হয়ে যাবে, যেহেতু +1 ছিল মাইনাস কমন হয়েছে, সে সুবাদে এটা 1 হয়ে যাবে, আর এখানে হবে 625। এবার আমরা এখানে যে কাজটা করব, যেহেতু আমাদের এই ইনভার্সটা আমাদের জানা লাগবে, যেমন হলো এক্স ইনভার্স 1, তাহলে 1/x। যদি পাওয়ারটা যদি মাইনাস থাকে আর সেটা যদি আমরা 1-এর উপরে নিয়ে যাই, তাহলে 1-এর উপরে যদি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা একটু দেখি, যেমন এখানে আমরা যদি এক্স ইনভার্স 2 লিখি, তাহলে এখানে দেখা গেছে যে এই এক্সটা যখন 1-এর উপর চলে যাবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ x2। তো সেই সুবাদে আমরা এখানে যদি আমরা এটা উপরে নিয়ে যাই, তাহলে 5x - 1 সমান 625। এখন 25 25 গুণ করলে 625 হয়, তাই 25-এ ভাঙা যায়, 5 5 25, আবার এই 25-এ ভাঙা যায়, 5 5 25। তাহলে এখানে হলো 5x - 1 সমান হলো 5 আছে কয়বার, 4 বার, তো 5 পাওয়ার 4। উভয় পক্ষে 5 5 উঠায়, x - 1 সমান হলো 4, এক্সটা যদি ওই পাশে মাইনাসটা ওই পাশে চলে যায়, তাহলে হবে +1 সমান হলো 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই x এর মানটা হবে 5, অর্থাৎ 14 গ নাম্বার অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধু 15 নম্বর অ্যান্সারটা আমরা একটু দেখি। এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণু একটা ব্যাসার্ধ দেওয়া আছে, সংখ্যাটির আদর্শ রূপ কত। আদর্শ রূপ বলতে আমরা বৈজ্ঞানিক রূপ বুঝি, তাহলে বৈজ্ঞানিক রূপটা কিরকম আমরা সেটা একটু দেখি। a 10⁻n, এর ভ্যালুটা কত হবে, 1 থেকে 9-এর মধ্যে, অর্থাৎ যে অঙ্কটা হবে সেটা কিন্তু 1 থেকে 9-এর মধ্যে। আর আমরা কিন্তু এই দশমিক অংশকে দুইটা অংশে বিভক্ত করতে পারি, 3.17। দশমিকের আগেরটা হলো পূর্ণ অংশ, আর দশমিকের পরে হলো দশমিক ভগ্নাংশ, এই দুইটা পার্টে পাঠ করতে পারি। তো এখন আমরা এই অঙ্কটা একটু দেখি। 0.1 2 3 4 5 6 7 8 এই 37। এখন এই দশমিকটা আমরা যদি এখানে নিয়ে যাই, তাহলে দশমিকের পূর্ণ সংখ্যাটা হবে 37, কিন্তু আমাদের এর ভ্যালু হবে 1 থেকে 9-এর মধ্যে, তার মানে দশমিকটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তার মানে এখানে কি হবে, এই 37.7 * 10।
এবার কয়টা অঙ্কর পরে নিয়ে এসেছি দশমিকটা? 1 2 3 4 5 6 7 8 আর এই একটা হলো 9, তাহলে এখানে হবে 9। যেহেতু আমরা বাম দিক থেকে ডান দিকে গেছি এই জন্য হবে মাইনাস, আর যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে উল্টাটা মাইনাসের প্লাসটা হবে। তার মানে আমাদের এখানে 1 নম্বর তথ্যটি সঠিক, এটা বোঝা যায়। আর এই যে এই হলো কি 10-এর পাওয়ারটাই হলো পূর্ণক, তার মানে কি এই 10-এর পাওয়ার কত? -9। তো এটাকে যেহেতু মাইনাসটাকে আমরা মাত্রা হিসাবে ব্যবহার করি পূর্ণকে, তাহলে এখানে হবে মাত্রা হলো 9। এবার শিক্ষার্থী বন্ধুরা লগের অংশক বের করতে বলা হয়েছে। তো লগের অংশকটা আমরা কিভাবে বের করব? এখন এই ক্যালকুলেটারে এসি বাটন চাপ দিয়ে আমরা এখানে লগ লিখব। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, থাকলে তোমাদের দেখাতে পারতাম। তো এসি, আর এখানে আমরা এই অঙ্কটা উঠাবো 0.0 1 2 3 4 5 6 6 7 8 আর হলো 37। এটা উঠালে আমাদের এখানে ওই -8 ইত্যাদি ইত্যাদি আসবে। যেহেতু আমাদের এখানে হলো কি এই লগের যে অংশটা এটা হলো সবসময় অঋণাত্মক অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকে, কিন্তু সেটা অমূলদ। তো সেই জন্য আমরা এখানে কাজ করব কি যে রেজাল্টটা বের হবে তার সাথে আমরা এই পূর্ণকে 9টা যোগ করে দেব, তাহলে আমাদের এটা চলে আসবে। তার মানে 15-র সবগুলোই সঠিক অ্যান্সার। ক খ 1 নম্বর উক্তি সঠিক, 2 নম্বর 3 নম্বর তিনটা উক্তি সঠিক। এবার শিক্ষার্থী বন্ধুরা 16 নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে x-1 সমান x-2/x সমীকরণের সমাধান সেট কোনটি? তো সমাধান সেট যেহেতু বলা হয়েছে অবশ্যই সেটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে 1। দ্বিতীয়ত আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে x-1 এবং x-1 উভয় পক্ষ থেকে আমরা উঠাই দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কত হতো? সেক্ষেত্রে হয়তো বা সমাধান করে একটা মান আসতো, কিন্তু এই কাজটা করলে ভুল হবে। কারণ হলো কি এটা দ্বিঘাতের সমীকরণ, সেজন্য আমাদের সমাধান অর্থাৎ x এর মান হবে 2টা। সুতরাং সেই অনুযায়ী খ নাম্বারটা বাদ যাবে, ফাঁকা সেট তো হবেই না। গ নাম্বার যেহেতু এখানে একটা উপাদান দেওয়া আছে সেজন্য এটা হবে না, তাহলে আমাদের 2 নাম্বার অ্যান্সারটা হবে। তাহলে আমরা একটু দেখি যে কেন আমাদের এটা দ্বিঘাতের সমীকরণ বলা হয়েছে, আমরা একটু দেখি, এটা ব্যাখ্যা করলে বোঝা যাবে। তাহলে এখানে 16 নাম্বার, সেটা কথা মনে রাখবে যে যেহেতু হলো আমাদের দ্বিঘাতের সমীকরণ এজন্য সমাধান হবে 2টা। এখানে একটা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে একটা, তাহলে একটা হবে না, সুতরাং ঘ নাম্বার অ্যান্সার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটু দেখি ব্যাখ্যাটা। x-2 সমান x-2/x উভয় পক্ষ থেকে যদি উঠাই দিই তাহলে এখানে হলো 1 সমান এখানে 1/x, তাহলে সমীকরণটা কি হয়ে গেল? এক ঘাতের সমীকরণ হয়ে গেল। তাহলে x সমান 1, x এর মানে 1 পেলাম, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এটা কি করতে হবে? যেহেতু এই x দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে? নিচের x দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তো মনে মনে কোনো কিছু না 1 ধরে নেব, তাহলে এই x² - 2x সমান হলো x-2। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারতেছো যে x এর পাওয়ারটা কি সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, সেহেতু আমাদের এই সমীকরণের মূল হবে 2টা, ফাঁকা তো হবে না। এখানে হলো কি কেন ফাঁকা হবে না? কারণটা এখানে কি, যদি x এর মান, এটা হলো x এর মান, এটা বাসায় দিয়ে যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায় তাহলে এটা হবে এই সমীকরণের একটা মূল। তাহলে যেহেতু x এর মান যদি 1 বসায় তাহলে এখানে হবে -1, আবার x এর মান যদি এখানে বসায় তাহলে এখানে হবে -1 আর এখানে হলো -1, বাম পাশ ডান পাশ মিলে গেছে, তার মানে এটার একটা সমাধান। তার মানে এটা হবে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এই ঘ নাম্বার। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্নটা যেমন a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0। তো এখানে আমরা এখানে কি x এর সহগের অনুপাত, যদি x এর সহগের অনুপাত কি a1 a2 আর হলো b1 b2, যদি এটা নট সমান হয় তাহলে এই সমীকরণের বৈশিষ্ট্য হবে 3টা। প্রথম বৈশিষ্ট্য হবে যে এর একটা সমাধান আছে, তার মানে সমজস্ব, তাহলে 2টা হলো, আর আরেকটা হবে অনির্ভরশীল। আর যদি আমাদের
এটা হয় a1/a2 x এর সহগের অনুপাত, b1/b2 c1/c2। যদি আমাদের এটা এরকম যদি হয় তাহলে এটার অর্থ হবে সবগুলো হ্যাঁ। এই সমীকরণের বৈশিষ্ট্য হবে সবগুলো হ্যাঁ। হ্যাঁ মানে কি? সমজস, নির্ভরশীল আর অসংখ্য সমাধান আছে। আর যদি এরকম হয় a1/a2 b1/b2 c1/c2, তাহলে এগুলো সবগুলো না ধারণা দেবে। কেমন না ধারণা দেবে? আমরা শিক্ষার্থী বন্ধুরা যে এখানে হলো কি সমাধান নেই, অসমজস, অনির্ভরশীল, তাহলে সবগুলো না সূচক ধারণা দেবে। তাহলে আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে এইখানে হলো এক্স এর সহগের অনুপাত। আমরা এটা লিখলাম না, এক্স এর সহগের অনুপাতটা কি হয়েছে? এখানে হলো মাইনাস হাফ, আর এখানে হলো এক্স এর হলো 1, তার কথা হলো -হাফ। এবার ওয়াই এর সহগের অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো আগামী এসএসসি পরীক্ষার জন্য এগুলো থাকে 2-1টা করে, তো তোমরা আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে এই প্রশ্নটা দেখে যাবে। তো ওয়াই এর সহগের অনুপাতটা কত হবে? এই উপরে হলো ওয়াই এর সহগ কোনো কিছু নাই 1, আর এখানে হলো মাইনাস, তার এখানে হলো 1 আর নিচে হলো -2। আচ্ছা -2টা এখানে লিখি, তো প্লাস মাইনাসে মাইনাস হলো হাফ। আচ্ছা এক্স এর সহগের অনুপাতও মিলে গেছে, ওয়াই এর সহগের অনুপাতও মিলে গেছে। তারপর এরপরে আমরা যেটা কাজ করব সেটা হলো ধ্রুবক অর্থাৎ সি এর সহগের অনুপাত। সি হলো কোনটা? এই যে কনস্ট্যান্ট -1/2। তাহলে এখানে দেখা গেছে যে এক্স এর সহগের অনুপাত মিলে গেছে, ওয়াই এর সহগের অনুপাত মিলে গেছে, ধ্রুবকের অনুপাতও মিলে গেছে। তার মানে এখানে হলো কি সবগুলো হ্যাঁ ধারণা দিছে। তার মানে হ্যাঁ হলে পারে কি হবে? অসংখ্য সমাধান আছে, সমাধান থাকলে সমজস, তার মানে এখানে সমজস। এখানে পরস্পর নির্ভরশীল, এটাও ঠিক আছে। একটি মাত্র সমাধান আছে। শিক্ষার্থী বন্ধুরা একটি মাত্র সমাধান না, এখানে আছে অনেকগুলো সমাধান। এই জন্য আমরা এখানে অসংখ্য সমাধান আছে। তো এখানে আমাদের 3 নাম্বারটা বাদ যাবে। তো 3 নাম্বার এটার মধ্যে আছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ক। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 18 নম্বর প্রশ্নে চলে যাই। 18 নম্বর প্রশ্নটি এটা হলো কি ধারা? দেখো তো এখানে 3 আছে, 5, 7 মানে 2 করে বাড়তেছে। যদি নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়ে তাহলে সেটা হলো সমান্তর ধারা। তো সমান্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো সমান্তর ধারার পদ নির্ণয়ের সূত্র হলো Sn সমান হলো n/2 2a প্লাস n-1 ইন্টু d। এবার শিক্ষার্থী বন্ধুরা এ মানে কি? প্রথম পদ। তার প্রথম পদ এখানে কত দেওয়া আছে? 3। তাহলে আমরা এখানে লিখবো n/2, যেহেতু n সংখ্যক, n এর মান আমরা জানি না, ওই জন্য আমরা ওখানে n রেখে দিচ্ছি। আর এখানে হলো 2, এর ভ্যালু আমরা প্রথম পদ আমরা 3 জানি, তো এই পরিবর্তন করে 3 লিখবো, প্লাস n-1। ডি হলো কি? এই পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে কত হবে? অর্থাৎ 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে কত? 2। তাহলে 2 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে? n/2 3 দুগুণে 6 প্লাস 2 আর n গুণ, এই 2 দিয়ে ব্র্যাকেটের ভেতরে 2টারে গুণ করব। প্রথমে n এর সাথে কাজ করি, 2n-2। এবার n/2, এখন এখানে আমরা যে কাজটা করতে পারি 2n আর 6 থেকে যদি আমরা 6টা প্লাস থেকে 2টা মাইনাস বাদ দিলে পারে এখানে থাকবে হলো 4টা প্লাস। এবার n/2/2, এখানে যদি 2 কমন নিই তাহলে এখানে 2 যদি কমন নিই তাহলে এখানে কত হবে? n+2। এখন ওপর নিচে এটা কাটা, তাহলে এখানে কত হলো? n × n+2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা n × n+2 কার মধ্যে আছে দেখি আমরা। n × n+2 এটা গ এর মধ্যে আছে, আমাদের সঠিক অ্যান্সার হবে গ। এবার শিক্ষার্থী বন্ধু পরেরটা বলা হয়েছে যে কোনটি শূন্য মাত্রা সত্তা বলে গণ্য হয়। তো আমরা এখানে এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে হলো কি এই যে রেখাটা, এই রেখা যেটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা আস্তে 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 কমতে কমতে যে যদি আমরা একটা এর উপরে পতিত হয় তাহলে সেটা হবে বিন্দু। আর এটাই হলো যে এই দৈর্ঘ্যের মাত্রাটা যখন শূন্য হবে তখনই সেটা হবে বিন্দু। তার মানে আমাদের 19-এর শূন্য মাত্রা সত্তা বলা হয় এই বিন্দুকে। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 20 নম্বর প্রশ্নটি দেখি। 20 নম্বর প্রশ্নটি আমাদের এখানে কি বলা হয়েছে?
যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই কোণটা হলো 40 ডিগ্রি, কেমন? আবার এখানে বলা হয়েছে কি এ বি সমান এসি, অর্থাৎ এটা ত্রিভুজটা লিখে নিই এ বি সি, অর্থাৎ এই এ বি বাহু আর এসি বাহু সমান। এখন বন্ধুরা দেখো যে ত্রিভুজের তিনটা কোণ কিন্তু 180 ডিগ্রি, এর বাইরে তো যাবে না, কিন্তু এখানে 40 ডিগ্রি দেওয়া আছে। অপর দুইটা কোণ তাহলে কত হবে? অপর দুইটা কোণের যোগফল এই বি কোণ আর হলো এই সি কোণ, এই দুইটা কোণের যোগফল কত হবে? তাহলে 180 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত? 140 ডিগ্রি। এই 140 ডিগ্রি যেহেতু বাহু দুটো সমান মানে বিপরীত কোণ দুটো সমান, তাহলে এটাকে 2 ভাগ করে দাও। তো 2 ভাগ করলে কত? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 70 ডিগ্রি, অনুরূপভাবে এই কোণটা হবে 70 ডিগ্রি। এবার দেখো তো তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয় না? 180 ডিগ্রি হয়। আমরা নিয়ম জানি যে এই, আচ্ছা এটা হলো ডি। আচ্ছা এখানে বলা হয়েছে কি এই হাফ এ সি ডি, এ সি ডি, অর্থাৎ এই বহিস্থ কোণের কথা বলা হয়েছে, সি ডি, মাঝে কি আছে? সি, তার মানে সি এই কোণটার অর্ধেক। তাহলে এখন আমরা যদি জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, তার মানে বিপরীত অন্তস্থ কোণ কোনটা? 40 ডিগ্রি প্লাস হলো এই হলো 70 ডিগ্রি, তাহলে কত হলো? 110 ডিগ্রি। এখন যেহেতু হলো কি এই বহিস্থ কোণের অর্ধেক, তার মানে 110 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হবে 55 ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা সঠিক অ্যান্সার হবে 20 ক। এবার সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই অর্থটা কি বলছি? এই আমরা 21 নাম্বার নিয়ে আলোচনা করি। সমদ্বিবাহু এবং, এখানে বলা হয়েছে সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ। তার সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু সমান। তো সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে হবে। আচ্ছা যাক, এখন হলো কি এ বি সি। তো আমরা জানি যে সমদ্বিবাহু বলতে গেলে এইটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটো হবে 6। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, অথবা হাফ ইন্টু ভূমিগণিত উচ্চতা। তো আমাদের সহজ হবে, এটা ভালো বোঝার এক জন্য ভালো কৌশল হবে যে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন বাহু কোনটা? 6, আবার এই 6, এই দুইটা, অর্থাৎ 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তা 3 দুগুণী 6, তা 3 6 কত হলো? 18 বর্গ সেমি। এবার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের 21-এর সঠিক অ্যান্সার হবে গ। এবার আমরা 22 নাম্বার প্রশ্নে চলে আসি। তো 22 নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে কি যে এখানে দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা যে ও ই আর ও এফ, অর্থাৎ কেন্দ্র থেকে যে দ্বয়ের দূরত্ব হলো সমান, সিডি সমান কত সেন্টিমিটার নির্ণয় করে, আর বি সমান আমাদের দেওয়া আছে। তো আমরা যদি চিত্রটা অঙ্কন করে ব্যাখ্যা করতে পারি। এখানে হলো কি এটা আর এটা, তো এখানে হলো এ বি আর এখানে হলো সি ডি। তা আমাদের এখানে কেন্দ্র থেকে এটুকের দূরত্ব আর এখান থেকে এটুকের দূরত্ব সমান, যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এটা হলো ই আর এটা হলো এফ, তাহলে এটা দূরত্ব সমান। তাহলে দূরত্ব সমান হলে পারে কেন্দ্র থেকে যদি জ্যাদ্বয়ের দূরত্ব যদি সমান হয় তাহলে অবশ্যই এই জ্যা দুটা সমান হবে, অর্থাৎ এ বি সমান সি ডি, অর্থাৎ জ্যাদ্বয়ের দৈর্ঘ্য হবে সমান। কেন? কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই কারণে আমাদের জ্যা দুটা সমান হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে কি বলা হয়েছে যে এই যে বিই, আচ্ছা বিই সমান যদি এটুকু যদি 4 হয় তাহলে আমরা জানি এই জ্যা হতে কেন্দ্রের ওপর বা কেন্দ্র হতে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি 4 হয় তাহলে এটা হবে 4, তাহলে এবি এর দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত হলো? অর্থাৎ মোট দৈর্ঘ্যটা হবে এই 4 আর 4 8, তার মানে এবি যদি 8 হয় তাহলে সিডিও হবে 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটার অ্যান্সার হবে 22-এর ঘ। এবার শিক্ষার্থী বন্ধু আরেকটা আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে কি যে এবি সিডি সমান এবং ওই, আচ্ছা ওইটা এখানে দেওয়া আছে কত? 3,
তাহলে এখান থেকে এটুকু আমরা একটা লম্বা আঁকি, এটা ত্রিভুজ আঁকি, তাহলে এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তো তাহলে এই সমকোণী ত্রিভুজের একটা ভূমি অর্থাৎ 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু দেওয়া আছে, আমাদের এখন এই অতিভুজটা নির্ণয় করতে হবে। মানে এটা হলো কি, এটা আমরা একটা দিয়ে দিতে পারি ও, তাহলে ও এর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ও এর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে আমরা জানি যে অতিভুজ হলো কি সবচেয়ে বড়, তো অতিভুজ স্কোয়ার ও এ স্কোয়ার সমান অপর দুইটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে অপর বাহু কত, এখানে হলো ও ই হলো 4, 4 4 16 প্লাস, আর এখানে 3 3 9, তাহলে ও এ, তো 9 আর যদি 16 যোগ করি তাহলে 25 হবে স্কোয়ার, আর স্কোয়ারটা ও এ স্কোয়ারটার পাশে গেলে √25, তা 5 5 25। সুতরাং ও এর দৈর্ঘ্য যদি 5 হয়, আচ্ছা, তাহলে আমাদের এখানে ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইখান থেকে যদি আমরা একটা ব্যাস পরিকল্পনা করি, যেহেতু বলা হয়েছে বৃত্তটির ব্যাস কত, তাহলে এটা যদি 4, এটা যদি 5 হয় তাহলে এটা হবে 5, আবার এই অংশটুকু হবে 5, তাহলে বৃত্তের কেন্দ্রগামী রেখা অংশটাকে আমরা বলছি বৃত্তের ব্যাস। তাহলে 5 আর 5 যোগ করলে কত, 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 23-এর সঠিক অ্যান্সার হবে 10। এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে যে বি ও সি, আচ্ছা এই যে আমরা একটু দেখি 24 নাম্বারটা। তো 24 নাম্বারে আমরা যদি এরকম ভাবে দেখি, এটা আর এটা একটা আর এটা একটা, যদি এইভাবে দেখি, মনে করো যে এই দুটো হলো সমান্তরাল রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান হবে? কারণ একান্তর কোণগুলো হবে সমান। তাহলে আমরা এখানে যেটা জানি যে এই, আচ্ছা এটা দেখি, তারপর যদি আমরা এইভাবে এটা একটা টান দিই, তার মানে এই যেহেতু এই দুটো সমান্তরাল রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা হবে সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ হলো কি বিপরীত কোণ দুটো সমান হয়। তো সেই সুবাদে যদি আমরা বলি, তাহলে এই যে ভেতরের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো হলো সদৃশ্যকোণী ত্রিভুজ। আর আরেকটা জানি যে আমাদের হলো কি, যদি আমাদের কোনো কোণের অন্তদ্বিখণ্ডক, অর্থাৎ যদি মনে করি যে এই কোণটার যদি অন্তদ্বিখণ্ডক, তো এখানে আমাদের এই যে এপি আর হলো বিপি আর এ কিউ আর সি কিউ, এগুলো অনুপাতগুলো সমান, 2 নাম্বারটাও সমান, 3 নাম্বারটাও সমান। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। এবার টি এর মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? প্রতিসাম্য রেখাটা হলো এই যে জাস্ট আমরা এরকম একটা দেখি, যে শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এই অংশটাকে যদি এই অংশের সাথে মিলিয়ে দিই, তাহলে একটা অংশ অপরটা অংশের সাথে পুরোপুরি যদি মিলে যায়, তাহলে এই রেখাটাকে আমরা বলবো প্রতিসাম্য রেখা। তাহলে এখন এই যে টি যদি আমরা অঙ্কন করি, মনে করো এই টি, এখন যদি এই মাঝ বরাবর যদি ভাঁজ করি, তাহলে একটা অংশ অপর অংশের সাথে পুরোপুরি মিলে যাবে, শুধু একবারই মিলবে। যদি এই বরাবর ভাঁজ করি তাহলে আর কিন্তু মিলবে না। তার মানে টি এর প্রতিসাম্য রেখা আছে একটি, তাহলে এটা হবে 25-এর খ। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তাহলে বৃত্তটা দেখতে পাচ্ছ কত গুরুত্ব, কারণ এখানে বৃত্ত আছে, এখানে বৃত্ত 2টা সমাধান করছি, আবার এখানে আছে বৃত্ত 2টা, তার মানে 4টা বৃত্ত দিয়েই কিন্তু আমাদের নৈর্ব্যক্তিক আছে। তো এখন আমাদের এখানে যেটা বলা হয়েছে যে ও কেন্দ্র, তাহলে একটা বৃত্ত আমরা অঙ্কন করি। বৃত্তটা অঙ্কন করার পরে 2টি স্পর্শক, মনে করো এটা আর এটা হলো 2টা হলো স্পর্শক। তো আমরা এখান থেকে সেন্টার, তা আমরা এখানে জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব, তাহলে এইটা হলো কি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, আর এটা হলো স্পর্শক। কারণ হলো কি এইটা বৃত্তের একটা বিন্দুর উপর ছেদ করছে, অর্থাৎ স্পর্শকের একটা, অর্থাৎ সরল রেখার একটা বিন্দু আর বৃত্তের একটা বিন্দু একই, অর্থাৎ উভয়ই একই বিন্দু, তার মানে এটা হলো কমন বিন্দু, এই জন্য এটাকে স্পর্শক বলা হয়েছে। তো আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত হয়তো অন্য কোনো ভিডিওতে জানবো, তো আমরা এটুকু দেখি। আচ্ছা, তাহলে এটা হলো ও, আর এখানে হলো কি, আমরা এটা বি দিয়ে দিই, আর এটা হলো সি, আর এটা হলো এ। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু 4টা কোণ আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা কোণ থাকে তাহলে চতুর্ভুজ। এখন আমাকে বলা হয়েছে কি যে বি এ সি, বি এ, এই যে বি এ সি, তো মাঝে কি আছে এ, তার মানে আমাদের এ কোণকে মিন করা হয়েছে 60 ডিগ্রি।
তো যেহেতু ব্যাসার্ধ এবং স্পর্শ বিন্দুগামী অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি হলো, 90 90 180 আর এখানে হলো 60, 160 যদি 90 আর 180 ডিগ্রি আর হলো 60 ডিগ্রি, তাই কত হলো 0 8 6 14 4 হাত থেকে 1 রেখে 2 240 ডিগ্রি। কিন্তু আমাদের এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, তার মানে এই এর সাথে যদি আর 120 যোগ করি তাহলে 360 হবে, তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। তো আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলা হয়েছে বি ও সি কোণের পরিমাপ কত, তাহলে বি ও সি কোণের পরিমাপটা আমরা পেয়ে গেছি কত ডিগ্রি, 120 ডিগ্রি। আমরা গ নাম্বার প্রশ্ন 26-এর গ নাম্বারটা সঠিক অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখো, এই বলা হয়েছে এই ডি বিন্দুটা হলো কি মধ্যবিন্দু, কোনটা, এই বিসি চাপের মধ্যবিন্দু, যেটাকে আমরা বড় অংশ বলছি। তো বড় অংশটা হলো কি অধিচাপ। তো এই এখন যদি আমাদের এইটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এখান থেকে এইটুকু জ্যায়ের দৈর্ঘ্য আর এইটুকু জ্যায়ের দৈর্ঘ্য হবে সমান। লোক ভেরি গুড। আর এখান থেকে এটা আমাদের কিন্তু যোগ টেনে দেওয়া হয়েছে। সো এই কোণটা কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যেহেতু কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। এখন এই দুটা বাহু সমান মানে কি বিপরীত কোণ দুটা সমান, এটা আর এটা, এই বিপরীত কোণ দুটা সমান, তার মানে এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বিপরীত বাহু দুটো হবে বিপরীত কোণ দুটাও সমান, এটা 60 ডিগ্রি। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন আমাদের এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা, বিডিসি, আচ্ছা এটা হলো ডি, বিডিসি সমান বিএসি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তার মানে 1 নম্বর উক্তিটি অবশ্যই সঠিক। এবার আমাদের কি বলা হয়েছে বিওসি, এই হলো বিওসি এই কোণটা, তো এই কোণটা কত পাইছি 120 ডিগ্রি নাকি, তো 120 ডিগ্রি যদি পাই তাহলে এখানে বলা হয়েছে বিএসি, এই বিএসি এই কোণটা দ্বিগুণ, তার বিএসি কত 2 গণিত বিএসি হলো 60, তো টোটাল হলো কত 120 ডিগ্রি, তার মানে বিওসি দ্বিগুণ হলো বিএসি, তার মানে দ্বিতীয় তথ্যটাও সঠিক। এবার আমাদের এখানে কি বলা হয়েছে বিসিডি, বিসিডি এই কোণটা 60 ডিগ্রি, আবার ডিবিসি এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এখানে হলো 60 যোগ হলো 60, তাহলে কত হলো 120 ডিগ্রি। এবার কি বলা হয়েছে বিওসি, তো বিওসি আমাদের 120 ডিগ্রি যেহেতু আমাদের এখানে লেখা আছে, তার মানে এই উক্তিটাও সঠিক। তাহলে আমাদের 27-এর সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা ত্রিকোণমিতির সমস্যাটির সমাধান আমরা করি। তো ত্রিকোণমিতিটা আমাদের কি বলা হয়েছে, খুব সহজ একটা অঙ্ক। তো আমরা 23টা আমরা দেখি, 28 এখানে বলা হয়েছে কি সাইন থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে সাইন থিটা, তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা। কেন এরকমটা আমরা জানি যে এখানে লিখি, সাইডে লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হলো 1। তো এটা দিয়ে এই সূত্রটা দিয়ে আরো বোনাস 2টা লেখা যায়, সেটা কেমন লেখা যায় আমরা একটু দেখি। যেমন হলো সেক স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস, প্লাস হলো ট্যান স্কোয়ার থিটা। আরেকটা কি লেখা যায় যে এই যে প্লাস আছে ডান পাশে +1 আছে, এই পাশে নিয়ে মাইনাস, সেক স্কোয়ার থিটা -1, আর এটা মাইনাসটা ওই পাশে চলে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে কিন্তু যেটা দেওয়া আছে তার বিপরীতটা আমাদের লিখতে হবে। যেমন 1 প্লাস ট্যান স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটার বিপরীত কোনটা সেক স্কোয়ার, তাহলে আমরা সেক স্কোয়ার লিখছি। তাহলে এখানে হলো কি সাইন থিটা রুটার স্কোয়ারে কাটা, তাহলে এখানে হবে কত সেক থিটা, আর এটা ইন্টু কোনো কিছু না। তো
এখানে হলো সাইন থিটা, সেক থিটা জানি হলো 1 cos থিটা। এটা উপরে আছে, আমরা উপর দিয়ে উপরেটার সাথে গুণ করব, 1 আর সাইন থিটা গুণ করলে তাহলে সাইন থিটা বাই cos থিটা, তাহলে এখানে কত হবে tan থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে এখানে আমাদের ক নাম্বার কারেক্ট অ্যান্সার হলো 28-এর ক, কারণ এখানে ক নাম্বার অ্যান্সার আমাদের দেওয়া আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা 29 নাম্বারটা কি বলা হয়েছে আমরা একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা বুঝবো। এখন বলা হয়েছে এই যে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, আমরা এটার একটু ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে সমান চিহ্ন দেওয়া হয়েছে আমরা এটা পড়ি কিভাবে, 0 ডিগ্রি চেয়ে বড় থিটা আর 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান। তার মানে এই 0 থেকে শুরু করে 90 সমান, যেহেতু 90 সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে এই জন্য 90ও হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবে যে 0 থেকে 90 এর মধ্যে মানগুলা। তো এখন 0 থেকে যদি সাইন 0 থেকে যদি 90 এর যদি আমরা মান ধরি, তো এখানে বলা হয়েছে কি সর্বনিম্ন মান। তো আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান হলো 0 আর সাইন 90 ডিগ্রির মান হলো 1, সর্বোচ্চ মান হলো 1 আর সর্বনিম্ন মান হলো 0। তাহলে আমাদের এটা কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু সর্বনিম্ন বলা হয়েছে 29-এর খ। এবার শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আমাদের 30 নাম্বার প্রশ্নটি সমাধানটা করব। তাহলে আমরা দেখি শিক্ষার্থী বন্ধু, এই 30 নাম্বারে এখানে এ কোণ দেওয়া আছে, এ কোণ সমান হলো 60 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমরা একটা ত্রিভুজ আইকে ব্যাখ্যা করি, যেখানে বলা হয়েছে সি কোণ হলো 90 ডিগ্রি, তেমন গুড, সি কোণ 90 ডিগ্রি লেখা হয়েছে। এবার বলা হয়েছে এ কোণ, আচ্ছা এ কোণ যদি আমরা এখানে ধরি, কারণ এ কোণ ওপর নিচে যে কোনো জায়গায় ধরতে পারি, এখানেও ধরতে পারি এখানেও ধরতে পারি, কারণ দুইটাই সূক্ষ্মকোণ, কারণ হলে এ কোণটাকে আমরা সূক্ষ্মকোণ মিন করা হয়েছে। তার মানে এখানে যদি আমরা এ কোণ ধরি তাহলে এখানে হবে কি বি। লোক, তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এ কোণটা কত ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি। এই কোণটাকে আমরা 30 ডিগ্রি বলছি। এখন তাহলে কি পেলাম, এ কোণ সমান পেলাম 60 ডিগ্রি আর বি কোণ সমান পেলাম 30 ডিগ্রি। এবার এই রাশিটা উঠাই, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এবার এ কোণ জানি কত, tan 60 ডিগ্রি, বি কোণ জানি কত, বি কোণ জানি হলো tan 30 ডিগ্রি। 1 প্লাস এখান থেকে দেখে লিখি, এ হলো কত tan 60 ডিগ্রি, বি হলো কত এবার tan 60 ডিগ্রি আমরা অনুপাত কি জানি, tan 60 ডিগ্রির বাহুর অনুপাত, দুটি বাহুর অনুপাত আমরা কত জানি, √3, আর এখানে হলো 1/√3, এখানে হলো 1 প্লাস √3 আর এখানে হলো 1/√3। তো ওপর নিচে আমরা জানি যে কমন জিনিস থাকলে কেটে দিই। তাহলে এখন এটা হরের লসাগু, যেহেতু ভগ্নাংশে বিয়োগ করতে হবে অর্থাৎ বাই টার্ম দিয়ে আমরা হরের লসাগু, √3টা উপরে আছে ওটা লব আর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তো আমরা 1 কল্পনা করে নিব। তো এখানে হর বলতে গেলে আমরা √3 পাই। তো যদি আমাদের এক সংখ্যা থাকে, মনে করো যে এটা নাই, তো এক সংখ্যা হলে সরাসরি গুণ, √3 গুণ করলে √3 আর √3 সরাসরি গুণ করলে √3 পরে স্কোয়ার মাইনাস এই কমন জিনিস, এই যে হরের লসাগু √3 আর এখানে হলো হর হলো √3, কমন জিনিসটা কাটা, তাহলে উপরে 1 আছে 1 বসাবো, এখানে 2 থাকলে 2 বসাবো, যেটা থাকবে সেটা বসাবো। তারপর এখানে হলো 2। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি, তো √স্কোয়ারে কাটা 3 আর এখানে হলো 1, তাহলে এখানে কত 2/√3 আর এখানে 1 আর 1 যোগ করলে 2। এবার ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা ঠিক রাখা এর নিচেরটাকে উল্টায় দেবো অর্থাৎ বিপরীত করে দেবো, তাহলে উপরে যাবে 2 আর নিচে যাবে উপরে এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, উপরে যাবে 1 নিচে যাবে 2, 2 কাটা, তাহলে 1/√3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের
30টি এমসিকিউ প্রশ্নের সমস্যার সমাধান করা। তাহলে 30-এর সঠিক কারেক্ট অ্যান্সার হলো গ। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর দ্বিতীয় হলো যে কমেন্ট বক্সে তোমরা জানাবা তোমরা কোন এমসিকিউ বা কোন বোর্ডের এমসিকিউ সমস্যার সমাধান চাও। আশা করি সেই বোর্ডের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায়।